স্কুলে ভর্তি ফির জন্য নেওয়া অতিরিক্ত টাকা 7 দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর, লিখিত অভিযোগ করার আহ্বান। সম্পর্ক ছিন্ন করা পাকিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের সমাধান নয় বলছেন বিশেষজ্ঞরা। স্থায়ী সমাধানে অমীমাংসিত সব বিষয়ে আলোচনার তাগিদ। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টির পেছনে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য, মত বিশ্লেষকদের। কটাক্ষকারীদের শাস্তি নিশ্চিতে আইন করার দাবি। নাশকতার 5 মামলায় নিম্ন আদালতে মির্জা ফখরুল, আবারও পেছালো হাজিরা ও চার্জ গঠনের তারিখ। এবং যথাসময়ে শনাক্ত না হলে প্রাণঘাতী হতে পারে লেপ্টোপাইরেসিস রোগ, আরও 150 জন আক্রান্ত। ছড়াতে পারে ইঁদুর কিংবা গৃহপালিত প্রাণী থেকে। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। অতিরিক্ত ভর্তি ফি আদায় করা প্রতিষ্ঠানগুলোকে আগামী 7 দিনের মধ্যে বাড়তি টাকা ফেরত দিতে সময় বেঁধে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনা না মানলে স্কুলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি। বর্ধিত হারে ভর্তি ফি, টিউশন ফি, সেশন ফি ইত্যাদি গ্রহণ করেছে সেগুলোর তালিকা ও বর্ধিত ফির পরিমাণ ও অন্যান্য তথ্য অবিলম্বে মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যারা অতিরিক্ত এসএসসি পরীক্ষা উপলক্ষে ফি নিয়েছেন এবং যারা ভর্তি নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ নিয়েছেন, আমরা সবাইকে বলেছি যে 7 দিনের মধ্যে ফেরত দিয়ে বোর্ডকে অবহিত করবে, এবং এটা যদি তারা কোনো ফেরত না দেয়, তার কোনো ইনফরমেশন না দেয়, তাহলে আমাদের কাছে সেই তালিকা আসবে, সেই অনুসারে আমরা ব্যবস্থা নেব। সম্পর্ক ছিন্ন করা পাকিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের সমাধান নয় বলছেন বিশেষজ্ঞরা। সম্পর্কের সংকট কাটাতে আলোচনার উপরই জোর দিচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, স্থায়ী সমস্যার সমাধানে শুধু চলমান ইস্যুই নয়, বরং অমীমাংসিত সব বিষয়েই আলোচনা হওয়া প্রয়োজন। রাশেদ লিমনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পর থেকেই শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। তবে তা স্পষ্ট হয়ে ওঠে সাম্প্রতিক সময়ে। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানি দূতাবাস কর্মকর্তা ফারিনা আশরাতকে ফেরত পাঠানো হলে কোনো কারণ না দেখেই সে দেশ থেকে সরিয়ে নিতে বলা হয় বাংলাদেশি কূটনৈতিক মৌসুমী রহমানকে। সোমবার সন্দেহজনক গতিবিধির কারণে পাকিস্তানি এক দূতাবাস কর্মকর্তাকে আটক করার পরপরই ইসলামাবাদে প্রায় ৭ ঘন্টা নিখোঁজ থাকেন বাংলাদেশি এক কর্মকর্তা। সম্পর্কের এমন টালমাটাল অবস্থায় বিভিন্ন মহল থেকে দাবি ওঠে কূটনৈতিক সম্পর্কে ছিন্নের। তবে সেটাকে সমাধান মনে করেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে তো এখনো আসেনি। একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, একটা পাল্টাপাল্টি ঘটনা ঘটছে। যাই হোক, আমরা সার্ক দক্ষিণ এশিয়ার সদস্যবৃন্দর একজন। সম্পর্কের মধ্যে যদি কোনো জটিলতার সৃষ্টি হয়ে থাকে, সেইটা জটিলতার ঊর্ধ্বে উঠে সে সম্পর্কটা উন্নত করা উচিত। তারা বলছেন, এ অবস্থায় বাংলাদেশকে সতর্ক পদক্ষেপ নিতে, সেই সমস্যাগুলোকে আলোচনার মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করা, আবার বলা অমীমাংসিত যে সকল বিষয়বলি এখনো সম্পন্ন হয়নি সেগুলোকে সিদ্ধান্ত অনুসারে সম্পন্ন করা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক বিষয়ে পাকিস্তানের স্বচ্ছতা এখনো তারা তৈরি করতে পারেনি। আমি মনে করি সেটা যদি তারা করতে পারে, তাহলে এই সম্পর্কের এখনকার যে জটিলতা, এটা বোধহয় কাটানো সম্ভব। টানাপোড়েন হলেই যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আপাতত ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ছিন্নের কোনো পরিকল্পনা নেই ঢাকার। তো পাকিস্তানের ক্ষেত্রে রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধ ও শহীদের সংখ্যা নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টির পেছনে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এত বছর পর এ ধরনের বিতর্ক সৃষ্টি দেশের স্বাধীনতার ভিত্তিমূলে আঘাত। তারা শিগগিরই মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানান। তাহসিনা জেসের রিপোর্ট।
1971 সালে মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে প্রাণ দিয়েছিলেন 30 লাখেরও বেশি মানুষ, সম্ভ্রম হারিয়েছিলেন 2 লাখেরও বেশি মা বোন। ইতিহাসের এই মীমাংসিত সত্যের প্রমাণ মেলে দেশ বিদেশের নানা গবেষণা, বই পুস্তক এবং গণহত্যা বিষয়ক প্রতিবেদনে। তবে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট এসব তথ্য নিয়ে বরাবরই নানা বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়ে এসেছে। ইতিহাসবিদরা বলেন, এসব মীমাংসিত সত্য নিয়ে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী শুধু মুক্তিযুদ্ধকে অবমাননা করছে না, এমন প্রশ্ন তুলে পাকিস্তানি গোষ্ঠীকে খুশি করতেই এমন প্রয়াস চালাচ্ছেন তারা। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া 10 বছরে অন্তত 20টা বাণীতে, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের বাণীতে তাকে সরকারি বয়ানটা তো বলতে হয়েছে, 30 লক্ষ শহীদের কথা তখন তাকে বলতে হয়েছে। মুক্তিযুদ্ধের স্বীকৃত সত্যগুলো অস্বীকার করা, আমি বাংলাদেশের ভিত্তিমূলে আঘাত করছি, বাংলাদেশের সৃষ্টিকে আমি নাকচ করে দিচ্ছি। রাজনৈতিকভাবে যা মীমাংসিত তাকে কখনোই চ্যালেঞ্জ করা উচিত নয়। তার এই বক্তব্যের পেছনে আমার মনে হয় একটি রাজনৈতিক অসৎ উদ্দেশ্য আছে। এই বুদ্ধিজীবীদের মতে, বিভিন্ন দেশের অভিজ্ঞতায় মুক্তিযুদ্ধ নিয়ে যারা কটাক্ষ করবেন তাদের শাস্তি হিসাবে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখিয়ে সত্যের মুখোমুখি করা যেতে পারে। প্রয়োজন যেটি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে জনচেতনাকে আরো গড়ে তোলা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য তুলে ধরা। আর মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন, এটা করতে হবে। ইউরোপের যেটা হলোকস্ট ডিনায়াল অ্যাক্ট, সেখানে আমরা বলেছি যে রোমানিয়াতে যে গণহত্যাকে অস্বীকার করবে তাদেরকে বধ্যভূমিগুলো ঘুরিয়ে দেখানো। বেগম খালেদা জিয়ার যদি শাস্তি যদি হয় আদালতে, তাহলে তাকে এখন এই 3500 বধ্যভূমি ঘুরিয়ে দেখাতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মনে করেন এই বিশিষ্টজনেরা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অভিযানের সাথে রয়েছেন সহকর্মী রাশেদ লিমন। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। রাশেদ। সৌমিত্র, আমি এখন রাজুকের একটি উচ্ছেদ অভিযানে, এবং এটি ধানমন্ডির ঠিক 27 নম্বরের পরে 27 নম্বরের শুক্রবারের মাঝামাঝি তল্লাবাগে আসলে বেশ কিছু আর আগেই রাজুকের কর্মকর্তারা যারা আছেন তারা ম্যাজিস্ট্রেট সহ তারা এখানকার যে স্থাপনাগুলো রয়েছেন, বিশেষ করে জানেন এখানে মিরপুর রোডে সবগুলো আসলে বাণিজ্যিক ভবন, এবং এই ভবনগুলোর যে ভবনগুলোতে যে পার্কিং সহ পুরো ভবনের নকশায় আমরা দেখেছি তারা বেশ কয়েকটি বিল্ডিংয়ে ঢুকে ভবনগুলোর নকশাগুলো পরীক্ষা করেছেন। নকশা পরীক্ষা করে আসলে যে ভবনগুলোতে ত্রুটিপূর্ণ পেয়েছেন, এর মধ্যে যে এই তল্লাবাগে অবস্থিত প্রিন্স প্লাজা, এটা একটি বাণিজ্যিক ভবন, এখানে একটি বহুতল মার্কেট রয়েছে, এবং মার্কেটের পাশাপাশি কিন্তু এই বিল্ডিংয়ে আসলে যে শপিং মলের উপরে কিন্তু ডেফোডিল ইউনিভার্সিটি রয়েছে, এবং সেই ইউনিভার্সিটির নিচে আসলে আমরা যখন এখানে আসলাম, নকশা রাজুকের কর্মকর্তাদের দেখলাম, তারা যখন নকশা পরীক্ষা করে দেখছিলেন যে নিচে 2টি বেসমেন্টে 2টি পার্কিং এর ব্যবস্থা থাকে, 2টি বেসমেন্টে 2টি পার্কিং এর ব্যবস্থা করা থাকলেও আমরা দেখেছি যে প্রথম যে বেসমেন্ট অন আসলে যেখানে পার্কিং এর ব্যবস্থা করার কথা থাকলেও এর অর্ধেকে পার্কিং এবং বাকি অর্ধেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে একটি ডেন্টাল ক্লিনিক এবং বেশ কিছু জায়গা জুড়ে বলা যায় 1/4 জায়গা জুড়ে কিন্তু আমরা দেখেছি ডেফোডিল ইউনিভার্সিটির অফিস কক্ষ, এবং এখানে তাদের অভ্যর্থনা কেন্দ্র তৈরি হয়েছিল, এবং এখানে তাদের বিভিন্ন ধরনের এখান থেকেও তারা আসলে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতেন। তো রাজুকের পক্ষ থেকে আমরা যেটা আমাদের জানানো হয়েছিল, তারা কিন্তু এরই মধ্যে হঠাৎ করে এখানে আসেনি, এরই মধ্যে তারা 2 দফায় জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে তারা এখানে অভিযান পরিচালনা করতে এসেছেন। কিন্তু যদিও আমরা কিন্তু এখানে এসে যেটা দেখেছি আসলে যে সেই ধরনের কিন্তু বিজ্ঞাপনের কিন্তু তারা বিজ্ঞাপন দেখেছে বা এই রাজুকের অভিযান সম্পর্কে কোনো ধরনের কোনো অবগত থাকলেও তার কিন্তু ছাপ কিন্তু আমরা এখানে দেখিনি। তারা কিন্তু কোনো পুরোপুরি আসলে কোনো কিছু তোয়াক্কা না করে এখানে স্থাপনাগুলো গড়ে তুলেছিলেন, এবং যার প্রভাবেই আমরা পরে দেখলাম যদিও রাজুকের কর্মকর্তারা এসে সার্বিক পরিস্থিতি দেখে তারা কিন্তু কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তাদের বেশ কিছু সময় দিয়েছেন, যে সময়ের মধ্যে তারা এই স্থাপনা বা এই কক্ষগুলোর মধ্যে যে জিনিস তাদের
তাদের যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলো যাতে সরিয়ে নিতে পারেন, এবং সেই সময়টুকু দিয়ে তাদের প্রায় ঘন্টাখানিক সময় দেওয়া হয়েছে, এবং সেই সময়ের মধ্যে তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়েছে, এবং তারপরেই কিন্তু রাজুক আসলে যে এই পার্কিংয়ে অবস্থিত তাদের যে স্থাপনা সেই স্থাপনা ভাঙার কাজ শুরু করেছে। এবং এছাড়া পাশাপাশি কিন্তু তাদের প্রায় 2 লক্ষ টাকার মতো আর্থিক জরিমানাও করা হয়েছে। তো রাজুকের পক্ষ থেকে আমাদের যেটা বলা হয়েছে, তারা কিন্তু আসলে প্রতিনিয়তই আমরা আগে যেগুলো দেখতাম আসলে এই ধরনের অভিযান কিন্তু একবারই হয়, এরপরে আসলে আবারও কিন্তু সেই স্থাপনাগুলো আবার গড়ে ওঠে কোনো না কোনো উপায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু রাজুক কিন্তু বলেছেন তারা কিন্তু এখন থেকে খুব কঠোর অবস্থানে যাবেন, এবং বলা যায় একটি নিয়মিত বিরতির পরই কিন্তু তারা কিছুদিন পরই এগুলো আবার মনিটর করবেন যে আসলে এই ধরনের পরিস্থিতিতে এই স্থাপনাগুলো, এই অবৈধ স্থাপনাগুলো আবার গড়ে উঠেছে কিনা। এছাড়া আমাদেরকে আর আমরা আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা যেটা দেখছিলাম, যেমন এই যে ভবনগুলোর মধ্যে যে স্থাপনাগুলো গড়ে উঠেছে, এক্ষেত্রে কিন্তু একদিকে যেমন এই যে পার্কিং লটকে বা যেখানে পার্কিংয়ের ব্যবস্থা করার কথা থাকে সেখানে এই অবৈধ স্থাপনাগুলো গড়ে তোলার ফলে পার্কিংয়ের জায়গা সংকট হচ্ছে, যার ফলে কিন্তু আসলে এই যে যানবাহনগুলো আছে তাদের এই বিল্ডিংয়ে যেগুলো বিশেষ করে ব্যক্তিগত গাড়ি যেগুলো ঢুকে, আসলে আমরা দেখি কিন্তু এরা রাস্তায় গাড়ি পার্ক করে, এবং যার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়। এবং রাজুক বলেছিলেন এই আজকে যে জরিমানাটি করা হলো, এইখানে যদিও এই জরিমানাটি করা হয়েছে কিন্তু ডেফোডিল কর্তৃপক্ষকে, কিন্তু ডেফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু আমাদের যেটা বলছিলেন যে তারা কিন্তু আসলে ওভাবে জানতেন না যে এখানে এই ধরনের কোনো স্থাপনা বা এই ধরনের কোনো কিছু করার নিয়ম নাই। সেই ক্ষেত্রে রাজুক আমাদের যেটা বলছিলেন যে তারা কিন্তু জরিমানাটা ঠিক পুরোপুরি করেছে যে এখানে ডেফোডিল ইউনিভার্সিটিকে। সেক্ষেত্রে তারা রাজুক বলছে যে যারাই আসলে কোনো জায়গায় যে কোনো ধরনের স্থাপনা বা তৈরি বা যে কোনো ধরনের কিছু করার আগে অবশ্যই যেন জেনে নেয় তারা যেখানে একটি অফিস নিচ্ছে বা দোকান যাই হোক যে স্থাপনাটি নিচ্ছে সেটি আসলে তারা বৈধ জায়গায় বৈধভাবে করছে কিনা, এটা কিন্তু বিশেষভাবে জেনে নেওয়া দরকার। কারণ আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই যে এখানেই কিন্তু একটি ডেন্টাল আসলে যে দন্ত চিকিৎসালয় সেটাও কিন্তু গড়ে উঠেছে। তো সবকিছু মিলিয়ে রাজুকের এই অভিযান চলছে, এবং তারা এই এলাকায় আরো বেশ কয়েকটি জায়গায় অভিযান চলবে। তো অভিযানের পরবর্তী খবরে হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তো সৌমিত্র, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। বলছিলেন সহকর্মী রাশেদ লিমন, জানাচ্ছিলেন রাজুকের উচ্ছেদ অভিযানের খবরাখবর। অবৈধ স্থাপনা মুক্ত করতে, অবৈধ দখল মুক্ত করতে রাজুক উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজধানীর তল্লাবাগ থেকে, সেই সব খবরাখবরই জানাচ্ছিলেন তিনি। স্বাধীনতার পর থেকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের অধীনে ছিল না দেশের বস্ত্রশিল্প, যে কারণে নতুন শিল্প কারখানা স্থাপন, উৎপাদন কিংবা রফতানি অনুমোদন পেতে উদ্যোক্তাদের পোহাতে হয়েছে সীমাহীন ভোগান্তি। আর এসব সমস্যা দূর করতেই সম্প্রতি টেক্সটাইল শিল্প খাতকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে আনতে নেওয়া হয়েছে সরকারি সিদ্ধান্ত। তবে শুধু নির্দিষ্ট মন্ত্রণালয় দিলেই হবে না, বরং বস্ত্র খাতকে গতিশীল করতে দক্ষ জনবল আর গ্যাস বিদ্যুৎ সংযোগ পেতে বিদ্যমান বাধা দূর করার পরামর্শ শিল্প মালিকদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। টেক্সটাইল শিল্পে বাংলাদেশের রয়েছে দীর্ঘ ইতিহাস। স্বাধীনতার আগে থেকেই এদেশে গড়ে ওঠে বেশ কয়েকটি কারখানা, কিন্তু পোশাক প্রস্তুতের সঙ্গে বিশ্ব বাজারে বাংলাদেশের পদচারণা শুরু হয় 1981 সালে $0.1 বিলিয়ন পোশাক রফতানির মাধ্যমে। এর পরের গল্পটা শুধুই সাফল্যের। মাত্র 10 বছরের ব্যবধানে 1991 সালে রফতানির পরিমাণ দাঁড়ায় $1,445 মিলিয়ন। সর্বশেষ 2014-15 অর্থ বছরে এ খাত থেকে রফতানি আয় হয়েছে $2,549 কোটি মার্কিন ডলার। তবে এত সব সাফল্যের পেছনে বিরাট অবদান থাকলেও সমস্যাগ্রস্তই রয়ে গেছে দেশের টেক্সটাইল শিল্প। নতুন কোনো কারখানা স্থাপন কিংবা রফতানির অনুমোদন, আনুষঙ্গিক কাজ সারতে এখনও উদ্যোক্তাদের দ্বারস্থ হতে হচ্ছে 14টি মন্ত্রণালয়ের। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের ইঙ্গিত সব কাজ এক দপ্তরে নিয়ে আসার সরকারি সিদ্ধান্তের প্রয়োজনীয়তার দিকেই। ইন্ডাস্ট্রি আছে যে এক্সপেনশন করার জন্য বসে আছে, তাদের মেশিনারিজ আছে কিন্তু এনার্জি নেই। এখন গভর্নমেন্ট অবশ্য অফার করছে যে গ্রিড পাওয়ার নেওয়ার জন্য, কিন্তু দ্যাট উইল বি কস্টলি ফর দেম। তারা কিছুদিন বলছে যে তুমি যাও বস্ত্র পরিদপ্তরে অনুমোদনের জন্য, কিছুদিন বলছে তুমি যাও বোর্ড অফ ইনভেস্টমেন্ট অনুমোদনের জন্য। আমার উদ্যোক্তা কনফিউজড হয়ে যাচ্ছে, হু ইজ দ্য রাইট অথরিটি।
যদিও এ অবস্থা নিরসনে শিগগিরই বস্ত্র আইন অনুমোদন দেওয়ার পাশাপাশি টেক্সটাইল খাত সম্পর্কিত সব ধরনের সেবা বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকেই দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। গভর্নমেন্টের আগের যে নীতি, সেই নীতির সাথে বর্তমানে তাদের যে প্রসারতা, এটার সাথে আসলে কোনো সমন্বয় ছিল না। এই মুহূর্তেই তারা বহু সংকটে আছে। তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার যত ধরনের ক্ষমতা আছে আমরা আমাদের এই আইনের মধ্যে রাখবো। বর্তমানে সারা দেশের 9,040টি টেক্সটাইল মিলে কর্মসংস্থান হচ্ছে 10 লাখের বেশি মানুষের, আর এ খাতে বাৎসরিক মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 10,000 কোটি টাকায়। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, এখনও 14টি মন্ত্রণালয়ের অনুমোদন লাগছে নতুন টেক্সটাইল কারখানা স্থাপনে। ভোগান্তিতে উদ্যোক্তারা, শিগগিরই এ খাত আসছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে। দিনাজপুরের ট্রাক খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও অন্তত 5 জন। ভোরে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর 4টার দিকে কাঠ বোঝাই একটি ট্রাক উপজেলার পলাশবাড়ি থেকে ফুলবাড়ি যাওয়ার পথে বড়পুকুরিয়া কয়লাখনি গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন, আহত হয়েছেন আরও অন্তত 5 জন। পরে কয়লাখনি নিরাপত্তা কর্মীরা আহতদের উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বড়পুকুরিয়া কয়লাখনি গেটের অনুমান 200 গজ দক্ষিণ দিকে একটি কাঠ ভর্তি ট্রাক ওই রাস্তার পাশে উল্টে যায়। কাঠের এই যে ট্রাকের উপরে কিছু লোক ছিল, 8-9 জন লোক ছিল। পরে উল্টে যাওয়ার পরে ওই লোকগুলো কাঠের নিচে চাপা পড়ে। পরবর্তীতে আমরা সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সেখানে যাই। সেখানে যে আশেপাশের লোকজন এবং আমাদের পুলিশের সহায়তায় 5 জন লোককে জীবিত উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠাই। আর পরবর্তীতে ওই ঘটনাস্থলেই 4 জন লোক মারা যায়। লেপ্টোপাইরেসিস ব্যাকটেরিয়া জনিত একটি রোগ। যথাসময়ে তা শনাক্ত করা না গেলে এ রোগে মৃত্যুর হার 70% পর্যন্ত। নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিকের মাধ্যমে রয়েছে এর চিকিৎসা। সম্প্রতি এক গবেষণা থেকে চিকিৎসকরা আশঙ্কা করছেন, এ রোগ অনেক পুরনো হলেও প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে সারা দেশেই। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। এমন অনেক রোগ রয়েছে যার প্রাথমিক লক্ষণ জ্বর কিংবা সর্দি। লেপ্টোপাইরোসিসও তেমনি এক ব্যাকটেরিয়া জনিত রোগ। এ রোগেরও প্রাথমিক লক্ষণ গায়ে ব্যথা, জ্বর, বমি কিংবা চোখ লাল হওয়া। অনেক পুরনো এই রোগটির বর্তমান অবস্থা জানতে সম্প্রতি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট দেশের 10টি হাসপাতালে 20 মাস ধরে চালিয়েছেন গবেষণা। 2099 জনের রক্ত পরীক্ষা করে 148 জনের দেহে পাওয়া যায় লেপ্টোপাইরেসিস ব্যাকটেরিয়া। আশঙ্কার কথা হলো, প্রতিটি হাসপাতালেই গড়ে প্রতি 100 জনে এ রোগের শিকার 7 জন। এটা আমাদের জন্য একটু চিন্তার বিষয় এবং এই রোগের মৃত্যুর হার বিভিন্ন লেভেলে হয়। 5% থেকে 70% পর্যন্ত মৃত্যু হতে পারে। এই ডিজিজের জন্য কিন্তু চিকিৎসা আছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ইঁদুর কিংবা গৃহপালিত প্রাণীর মূত্র থেকে লেপ্টোপাইরা নামের এক ধরনের জীবাণুর মাধ্যমে ছড়ায় এ রোগ। পরবর্তীতে রূপ নেয় জটিল রোগে, যা হয়ে উঠতে পারে প্রাণঘাতীয়। এই প্রস্রাব যখন তারা ছড়ায়, এটা পানিতে বসার সময় অথবা যে কোনোভাবে ড্রেনের মধ্যে দিয়ে যখন যায়, তখন এক জায়গা থেকে আরেক জায়গাতে এটা চলে যায়। এবং যাদের সংস্পর্শে আসে, মানুষের সংস্পর্শে যখন আসে, তাদের চামড়াতে যদি কোনো রকম কাটা ছেঁড়া থাকে অথবা যদি একটু আঁচড়ও থাকে, তাহলে ওটার ভিতর দিয়ে কিন্তু মানুষের শরীরে ঢুকে যেতে পারে। চিকিৎসকরা বলছেন, শুরুতে সচেতন হলে নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। একুট ফিভার 3-4 দিনে জ্বরে লেপ্টোস্পাইরাইটিস ডায়াগনোসিস করা খুবই ডিফিকাল্ট। যারা একুট ফিভার আছে, দে মাস্ট কন্ট্যাক্ট উইথ দ্য ডক্টরস। মানে তারা বাইরে থেকে ডিসপেন্সারি থেকে কোনো রকম ওষুধ না খাওয়াটাই ভালো। তারা বলছেন, দেশে অনেকটাই নতুন বলে এ রোগ সম্পর্কে চিকিৎসকদের মাঝেও বাড়াতে হবে এর সচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বর, সর্দি, কাশি কিংবা জন্ডিসের মতো সমস্যাগুলোই এই রোগের প্রধান উপসর্গ, যা কিনা এক পর্যায়ে রোগীর লিভার আর কিডনিকে অকার্যকর করে দিয়ে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখ পর্যন্ত। তবে তারা এও বলছেন, যদি এসব রোগ শনাক্তের সময় লেপ্টোস্পাইরোসিস পরীক্ষা করে নেওয়া হয়, তাহলে শতভাগ প্রতিরোধ করা সম্ভব এই রোগটিকে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা 5 মামলায় হাজিরা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেন তিনি। এ সময় মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবীরা মামলাগুলোর চার্জ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। আদালত শুনানি শেষে আসামি পক্ষের আবেদন মঞ্জুর করে চার্জ গঠনের পরবর্তী শুনানির জন্য বিভিন্ন তারিখ ধার্য করেন।
গত বছরের জানুয়ারিতে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের কাজে বাধা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। মহাসচিবের মোট 5টি মামলা ছিল, চার্জ গঠনের জন্য ছিল কিছু মামলা, আর আমানুল্লাহ আমানের 8টি মামলা, আব্দুল্লাহ নোমানের 1টি, মোয়াজ্জেফের আলালের 3টি, আব্বাস ভাইয়েরও ছিল। আদালত সমস্ত মামলায় বিভিন্ন তারিখ দিয়েছেন এবং সময় মঞ্জুর করেছেন। এই মুহূর্তে নিম্ন আদালত এলাকায় আছেন সহকর্মী সাদিকুর রহমান। মামলার বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। সাদিক, ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে রয়েছি। এই ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণের ঢাকার নিম্ন আদালতে যে দুইটি আদালত রয়েছে, ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালত, এই দুইটি আদালতে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মোট 5টি মামলা রয়েছে এবং আজকে এই মামলাগুলি শুনানির জন্য দিন ধার্য ছিল। 5টি মামলায় কিন্তু আজকে যে শুনানির জন্য দিন ধার্য ছিল সেই মামলাগুলি কিন্তু চার্জ গঠনের পর্যায়ে রয়েছে। তবে এই চার্জ গঠনের পর্যায়ে থাকার ফলে আজকে যে তিনি আদালতে হাজির হয়েছিলেন, হাজিরা দিয়েছেন এবং এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া এই অন্য যে আসামিরা রয়েছেন এই মামলায়, সেই আসামিরা কিন্তু আজকে আদালতে বিভিন্ন কারণে, অসুস্থতা সহ বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেননি, যার ফলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষের যিনি আইনজীবী ছিলেন সেই আইনজীবী কিন্তু এই চার্জ গঠনের শুনানি পেছানোর জন্য কিন্তু আদালতে একটি পিটিশন অর্থাৎ আবেদন দাখিল করেছিলেন। সেই আবেদনের উপরে শুনানি শেষে কিন্তু আদালত সেই মামলাগুলি পিছিয়েছেন এবং নতুন তারিখ ধার্য করেছেন, অর্থাৎ আজকে চার্জ গঠনের শুনানি হয়নি। আইনের একটি নিয়ম রয়েছে যে যেই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হবে, অর্থাৎ চার্জ গঠন করা হবে, তাদের উপস্থিতিতেই চার্জ গঠন করতে হবে, অন্যথায় কিন্তু চার্জ গঠন করা যাবে না। সেজন্য কিন্তু আদালত চার্জ গঠনের শুনানি পিছিয়েছেন এবং আমি 5টি মামলায় যে চার্জ গঠনের শুনানি নতুন দিন ধার্য করছে তা একটু জানিয়ে দিচ্ছি। শাহজাহানপুর থানার যে মামলাটি রয়েছে সেটি 9 মার্চ ধার্য করেছে নতুন তারিখ এবং মতিঝিল থানার 15 মার্চ, পল্টন থানার একটি মামলা সেটি এখনও কিন্তু তারিখ ধার্য করা হয়নি এবং সিআর মামলা একটি রয়েছে, অর্থাৎ আদালতে যে মামলাটি দায়ের করা হয়েছিল সেটি 9 মার্চ এবং পরবর্তী আরেকটি মামলা হচ্ছে মতিঝিলের সেই অপর মামলা, সেটা 6 মার্চ ধার্য করা হয়েছে নতুন তারিখ। আমি একটু জানিয়ে রাখি যে এই যে 5টি মামলা দায়ের করা হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে, এই মামলাগুলি কিন্তু গত বছর দায়ের করা হয়েছিল জানুয়ারিতে, যখন বিএনপি সরকার বিরোধী অবরোধ কর্মসূচি পালন করছিল। তখন কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা অর্থাৎ পুলিশের কর্তব্য কাজে বাধা এবং গাড়ি ভাঙচুর করা হয়েছিল। সেই অভিযোগগুলি কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ এনে পুলিশ মামলাগুলি দায়ের করেছিল। এই পুলিশের এই দায়ের করা মামলাগুলি কিন্তু আসলে এই শুধু 5টি মামলায় নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কিন্তু আরও বিভিন্ন থানায় দায়ের করা অনেক মামলা রয়েছে এবং এই মামলাগুলি কিন্তু চার্জ গঠনের পর্যায়ে কিন্তু থেকে যাচ্ছে। আমরা যতটুকু দেখেছি যে এর আগেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময় মামলা আদালতে হাজিরা দিয়েছেন এবং টাইম পিটিশন করেছেন এবং প্রত্যেকটি মামলাতেই কিন্তু কোনোটাতে 12 বার, কোনোটাতে 9 বার, কোনোটাতে 6 বার করে টাইম পিছিয়েছে, নতুন করে তারিখ ধার্য করা হয়েছে। তো আদালতে আজকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দিন ধার্য করা হয়েছে, পরবর্তীতে এই দিনে আবার হাজির হয়ে তিনি কিন্তু চার্জ গঠনের শুনানির জন্য হাজির হবেন এবং তার পক্ষের আইনজীবীরা কিন্তু শুনানির জন্য উপস্থিত হবেন। তো এই ছিল সৌমিত্র আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। সাদিকুর রহমান জানাচ্ছিলেন নিম্ন আদালত এলাকা থেকে, জানাচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে যে নাশকতার মামলা রয়েছে সেগুলোর খবর। সরকারি বাণিজ্যিক ব্যাংকের বর্তমান অবস্থা ভালো নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকের তুলনায় জনতা ব্যাংকের বর্তমান অবস্থা অনেকটাই সন্তোষজনক। যে ব্যাংকিং খাতে আমাদের একটু বেশি ব্যাংক হয়ে গেছে, আমাদের সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা ভালো নয়, সেটা আমি আগেই বলেছি। সেই জন্যে কয়েক বছর আগেই একটি ব্যবস্থা হয় যে প্রত্যেকটি ব্যাংকের যে ব্যবস্থাপনা গোষ্ঠী তারা সরকারের সঙ্গে একটা চুক্তি করে। আমি দেখতে পাচ্ছি যে 12টি সূচক বোধহয় আপনাদের জন্য নির্ধারিত হয়েছিল, তার মধ্যে 11টিতেই আপনারা নিজেদের সক্ষমতা দেখিয়েছেন। পারিবারিক কলহের জেরে রাসায়নিক পদার্থে স্ত্রীর মুখ ঝলসে দিয়েছে এক স্বামী। মঙ্গলবার ঢাকার ডেমরায় এ ঘটনা ঘটে। নির্যাতিতাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডেমরা থানায় মামলা করেছেন নির্যাতিতার ভাই। পাশের বাড়ির এক পোলাই গিয়ে আমায় ডাক দিয়ে এনেছে,
বলে তোমার আম্মুর এসিড মারছে। আমি ব্যাগ তুই দৌড়ে আইছি। খবর পেয়ে স্কুল থেকে ফিরে আর মায়ের মুখ চিনতে পারেনি জিসান। সেই মুখ রাসায়নিক তরলে ঝলসে দিয়েছে তারই বাবা। এর আগে মারধরও করেছে। তার বিচার চাই আমরা, একটু কি বলবো, আর কিছু বলবো না। পারিবারিক কলহের কারণে প্রায়ই স্বামী আমিরুলের নির্যাতনের শিকার হতেন জেসমিন বেগম। মঙ্গলবার মারধরের পর স্ত্রীর মুখে অ্যাসিড জাতীয় রাসায়নিক পদার্থ ছুঁড়ে ঘর তালাবন্ধ করে পালিয়ে যায় আমিরুল। শ্বাসযন্ত্র সহ শরীরের 30% পুড়ে যাওয়া জেসমিনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। খবর পাইলাম যে আমার বোনের অ্যাসিড মারছে, আমার বোন জামাই। এখন কোথায়? ঢাকা মেডিকেল নিয়ে এসেছি। তাই মানে আমি ঢাকা মেডিকেল চলে আইছি আর কি। কেমিক্যাল কোনো কিছু তাকে নিক্ষেপ করছে আর কি। 30%-এর মতো তার বার্ন হচ্ছে, ফেসে আছে, প্লাস হলে তার চেস্টে কিছু আছে, পায়ে আছে আর কি। তো যেহেতু চেস্টই আছে, আসলে ক্রিটিক্যাল অবস্থায় এখন আছে। এই ঘটনায় ডেমরা থানায় মামলা করেছেন নির্যাতিতার ভাই। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, এশিয়া ও আফ্রিকায় জিকার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যুক্তরাষ্ট্রের দৈহিক মিলনের মাধ্যমে একজন আক্রান্ত বলে সন্দেহ। কুষ্টিয়া সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলার ধান চাষে নীরব বিপ্লবের পর এবার মাছ চাষেও আশীর্বাদ বয়ে এনেছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। প্রকল্পে পরিত্যক্ত পুকুরগুলোতে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন কয়েক হাজার বেকার যুবক। সারা বছর পানি প্রবাহ থাকায় দিন দিন বাড়ছে মাছ চাষের পরিধিও। কুষ্টিয়ার প্রতিনিধি SM রাশেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষি উৎপাদন বাড়িয়ে কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে 1954 সালে শুরু হয় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের কাজ। ধান চাষে বিপ্লবের পর এবার এ প্রকল্প ঘিরে পুকুরে মাছ চাষে ঝুঁকেছেন 4 জেলার 13 উপজেলার যুবকরা। জিকে প্রকল্পের পরিত্যক্ত পুকুরে রুই, কাতলা ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন তারা। চাষিরা বলছেন নদীর পানি পাওয়ায় মাছ চাষে খরচ কম পড়ায় লাভবান হচ্ছেন তারা। দিন দিন মাছ চাষের পরিধি বাড়ায় বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হয়েছেন অনেকে। জিকের পানি আছে বিধায় আমরা 12 মাস মাছ চাষ করি। অন্য অন্য এলাকায় 4 মাস 5 মাসের বেশি তারা মাছ চাষ করতে পারে না। জিকে যখন পানি যায় তখন এই পানি থেকে পানিটা স্রোত বৃদ্ধি পায়, এই স্রোতের কারণে আমাদের মাছ বৃদ্ধি পায়। পুকুরে পানি দেওয়ার পর মাছ অতি তাড়াতাড়ি বৃদ্ধি পায়। সেই মাছগুলো বিক্রি করে অনেক পরিবার সচ্ছলতা জীবনযাপন করতে পারে। এ অবস্থায় মাছ চাষের জন্য পুকুরগুলোতে বছর জুড়ে পানি দেওয়ার দাবি জানিয়েছেন চাষিরা। এখন দাবি আমাদের পানির দরকার, পানি দিলে আমার মাছের চাষ ভালো হবে। জিকেতে যদি নিয়মিত পানি থাকে ক্যানেলে, তাহলে মৎস্য চাষিরা আরো লাভবান হবে। অবশ্য চাষিদের কথা বিবেচনায় রেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক। এদেরকে সারা বছর পানি দেওয়া যায় কিনা এই বিষয়টি বিবেচনার জন্য আমি বোর্ড পর্যায়ে এটা আলোচনা করার আপনার এই ইয়াটা আমি বোর্ড পর্যায়ে তুলবো আর কি। আশা করি বোর্ডও এটা নীতিগতভাবে সম্মত হবে আর কি। কুষ্টিয়া সহ 4 জেলায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালগুলো ঘিরে ছোট বড় 1125টি পুকুর রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। বোরো মৌসুমের শুরুতে রাজশাহীতে কুয়াশা আর শিশিরে ধানের বীজতলা নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন তারা। তবে কৃষি কর্মকর্তাদের দাবি বোরোর বীজতলা রক্ষার্থে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকের রিপোর্ট। হালকা কুয়াশা আর শিশিরে ঢাকা পড়েছে বরেন্দ্র অঞ্চলের সব বীজতলা। বড় মৌসুমে এ কারণে লালচে রং ধারণ করে নষ্ট হতে বসেছে ধানের চারা। ফলে শুরুতেই ক্ষতিগ্রস্ত কৃষকেরা এখন জমি প্রস্তুত করে চারা লাগানো শুরু হলেও বছর বছর উৎপাদন খরচ বাড়ায় বিপাকে পড়েছেন তারা। বিছন আমাদের এই লাল হয়েছে, কুয়াশা ধরেন যে নষ্ট হয়ে গেছে। এই শীতের কারণে ধরেন যে কেউ কাজে আসবে বলেও আসছে না, এই কারণ থেকে পাটের দামটা একটু বাড়ছে। যে পরিমাণ আমাদের খরচ হয় সে পরিমাণ হিসেবে সরকারের কাছে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। কৃষকদের অভিযোগ, শীত ও কুয়াশার কারণে অনেক চারা নষ্ট হয়ে গেলেও কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় কোনো দিক নির্দেশনা পাননি তারা। যখন আমার দরকার তখন আমি পাচ্ছি না, যখন সময় মানে অসময় তখন এসে উপদেশ দিলে তো আমাদের কোনো কাজে লাগবে না। এই যে কুয়াশার জন্য বিছনটা মরে যাচ্ছে, কৃষি উন্নয়ন থেকে কোনো লোক আসছে না, ব্যবস্থা করছে না।
অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে আমরা পলিথিন দিয়ে ঢেকে দিলে পরে এই যে লক্ষণটার জন্য মনে হয় যে চারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওই লক্ষণটা আর দেখা যায় না। বেশ কিছু চাষিরা এটা অনুসরণ করেও থাকে, যারা অনুসরণ করতে দেরি করে তাদের বীজ পাতাটাই এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। জেলায় বোরো মৌসুমে ৭৯,০০০ হেক্টর জমিতে ২,০৭,০০০ মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। টমেটোর বাম্পার ফলনের পরও হাসি নেই জামালপুরের চরাঞ্চলের চাষিদের মুখে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম। পাশাপাশি দূরের পাইকাররা না আসায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে জামালপুরের মিলানদহ, ইসলামপুর, বকশীগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে ব্যাপকভাবে টমেটো চাষ করা হয়েছে। অনেক এলাকায় ইতোমধ্যে টমেটো তুলে বাড়ির আঙিনায় স্তূপ করেছেন চাষিরা। কিন্তু চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় শহরের বাজারে সরবরাহ করা যাচ্ছে না টমেটো। পাশাপাশি অল্প কয়েকজন পাইকার আসলেও টমেটো কেনার ব্যাপারে তেমন আগ্রহ নেই তাদের। এই অবস্থায় ন্যায্য মূল্য না পেয়ে উৎপাদন খরচ ওঠানো নিয়ে চিন্তিত চাষিরা। টমেটো বেশ ফলন হয়েছে, কিন্তু এই টমেটো বর্তমানে বাজার খুবই খারাপ, রাস্তাঘাট ভালো না, এর জন্য পাইকার আসতে পারে না, আসলেও দাম কম। পাইকাররা বলছেন অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় আগ্রহ কমেছে তাদের। রাস্তাঘাটের সমস্যায় আমরা এই মাল সাবানা যেরকম ওখানে সাপ্লাই দিতে পারি না, তাগো যে চাহিদা আমরা পূরণ করতে পারি না। বালিমাড়ি দিয়ে কোনোরকম গাতাগুলো ভরে রাখছে, আমগো তো লুট গাড়ি নিয়ে যাবো, মনে করেন যদি খোদাই না করে যদি একটু ঘষে দেয় ভালো বাড়ি, তো মনে করেন যে খেতে যাবো। তবে চাষিদের কথা বিবেচনায় রেখে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। সরকার ইতিমধ্যে চরের সাথে বাজারের সংযোগ রক্ষার কারণে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করছে। এই কার্যক্রম বাস্তবায়ন হলে কৃষকরা তাদের সবজি বাজারে এনে তার ন্যায্য মূল্য পাবে এবং পরিবহন খরচ কমে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় ৩৫০০ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। ভাষার মাস ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের স্মৃতি ভাস্কর্য প্রদর্শিত হবে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ফ্রিডম স্কয়ার পার্কে। অস্থায়ী ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। চিত্রশিল্পী খোরশেদ আলম সেলিমের ভাবনা ও নকশায় ভাস্কর্যটি তৈরি করেছেন মৃণাল হক। নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কানাডা প্রবাসী বাংলাদেশিদের সূচনা করা উদ্যোগ পূর্ণতা পায় ১৯৯৯ সালের নভেম্বরে বাঙালির মহান ভাষা আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে ২১শে ফেব্রুয়ারিকে জাতিসংঘের আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। জাতিসংঘের এই স্বীকৃতি নতুন করে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত করে দেশের ও প্রবাসের বাঙালিদেরকে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ সদর দপ্তরের অদূরে উন্মোচন করা হলো ভাষা আন্দোলনের স্মৃতি ভাস্কর্য। অস্থায়ী এই ভাস্কর্যের মাসব্যাপী প্রদর্শনী বাঙালির মহান ভাষা আন্দোলন সম্পর্কে ভিনদেশীদেরও জানার সুযোগ করে দেবে বলে মনে করেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল। প্রবাসী বাংলাদেশিরা নতুন করে ২১-এর চেতনাকে ধারণ করার একটি সুযোগ পাবেন এবং এই দিনটিতে আমাদের ছেলেরা যে স্যাক্রিফাইস করেছে, তাদের যে অবদান, সেটি বিশ্ববাসী জানতে পারবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিকে বাঙালি জাতির অনন্য অর্জন বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। আমরা আসলে গর্বিত আজকে এই আগামী একটি মাস এই ভাস্কর্যটি এখানে থাকবে এবং যারাই এই জায়গা দিয়ে যাবে তারা একটু কৌতূহল বশত হয়তো জানতে চাবে এবং তখনই তারা বুঝবে যে বাংলাদেশের এবং বাঙালির যে অর্জন এবং যারা বিশ্বকে যে একটা দিন দিয়েছে সেই সম্পর্কে তারা আরো জানতে পারবে। মাতৃভাষার গুরুত্ব ও অধিকার আদায়ের প্রতীক এই ভাস্কর্যটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি। প্রবাসীদের সহযোগিতায় নিউ ইয়র্কের বাঙালি চেতনা মঞ্চের উদ্যোগে স্থাপিত ভাস্কর্যটি নিউ ইয়র্কে প্রদর্শিত হবে ফেব্রুয়ারি মাস জুড়ে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেশের বাইরের খবর। এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে জিকা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থাটি আরও জানায়, অন্তঃসত্ত্বা নন এমন নারীদের ক্ষেত্রে জিকা ভাইরাসের সংক্রমণ নির্ণয়ে এখনও কোনো কার্যকরী পন্থা উদ্ভাবন করা সম্ভব হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের দৈহিক মিলনে একজনের দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেন্টার অব ডিজিজ কন্ট্রোল।
পানামার বেশ কয়েকটি শহরে মঙ্গলবার দেখা যায় মশার বংশবৃদ্ধি রোধে স্প্রে করা হচ্ছে। সম্প্রতি দেশটিতে প্রায় অর্ধশত মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সরকারি উদ্যোগে এই কর্মসূচি শুরু হয় সেখানে। সামনেই কার্নিভাল, তাই পুরো পানামা সিটিতে আমরা মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এখনই এটি নিয়ন্ত্রণে আনতে হবে, নইলে দ্রুত এই রোগ সারা দেশে ছড়িয়ে পড়বে। গেল সোমবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে পুরো বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি করে। এর একদিন পরই সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। শুধু ল্যাটিন আমেরিকাতেই নয়, আফ্রিকা এবং এশিয়াতেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে। আমরা বলবো, মশা নিধন করেই এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব। কিন্তু শঙ্কার ব্যাপার হচ্ছে, কেউ আক্রান্ত হলে রোগ নির্ণয় করার জন্য তেমন কোনো কার্যকরী পরীক্ষার ব্যবস্থা এখনো উদ্ভাবন হয়নি। ইউরোপেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। এর আগে ইতালি, ফ্রান্স এবং স্পেনে চিকেনগুনিয়া এবং ডেঙ্গুর মতো এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয় বেশ কয়েকজন। অস্ট্রেলিয়াতে জিকা ভাইরাসে আক্রান্ত 2 জনকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে দৈহিক মিলনের ফলে একজনের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল সিডিসি জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির সঙ্গী সম্প্রতি ভেনেজুয়েলা ভ্রমণে যান। এমন একটা কেস আমরা পেয়েছি, কিন্তু কিছুই এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ আমরা জানি না কতদিন একজনের দেহে জিকা সংক্রমণের প্রভাব থাকতে পারে। আর স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, দৈহিক মিলনের মাধ্যমে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি সত্যি হলে দ্রুত তা মহামারীর রূপ নেবে। তাই অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। এরই মধ্যে জার্মানির এক গবেষণা প্রতিষ্ঠান দাবি করেছে, জিকা ভাইরাসে আক্রান্ত কিনা তা শনাক্ত করার একটি কার্যকরী স্বাস্থ্য পরীক্ষা উদ্ভাবন করেছেন তারা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। উত্তর কোরিয়া মহাকাশে নতুন করে একটি কৃত্রিম উপগ্রহ পাঠাতে যাচ্ছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা IMO আরও জানায়, আগামী 8 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে কৃত্রিম উপগ্রহটি পাঠাতে পারে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে দেশটির সোহেই উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সেটি পাঠানো হবে। এর আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মধ্যেই গেল 6 জানুয়ারি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। শান্তিপূর্ণ কাজেই নিজেদের মহাকাশ কর্মসূচি ব্যবহার করা হবে বলে উত্তর কোরিয়া বরাবরই দাবি করে আসলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, সামরিক উদ্দেশ্যেই এসব পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। খেলার খবর। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। মিরপুরে টস হেরে আগে ব্যাট করে লঙ্কানদের 213 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি পাকিস্তানের। দলীয় 27 রানে অধিনায়ক জিসান মালিককে হারায় তারা। এরপর উমর ও সাইফ মিলে কিছুটা ভিত গড়ার চেষ্টা করেন, কিন্তু ব্যক্তিগত 24 রান তুলে সাইফ প্যাভিলিয়নে ফিরলে উমরও দ্রুত ফেরেন সাজঘরে। পরে দলীয় 96 রানে মাসুদ আউট হলে অনেকটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর 61 রানের জুটি গড়ে দলকে কিছুটা ভিত এনে দেন মহসিন ও ফায়াজ জুটি। 33 রান তুলে দলীয় 157 রানে ফায়াজ সাজঘরে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালিকের দল। তবে এক পাশ আগলে ব্যাট করে যান মহসিন। শেষ পর্যন্ত মহসিনের 86 রানে ভর করে 212 রানের স্কোর গড়ে পাকিস্তান। বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করতে পারলে আর সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এশিয়া কাপ আর ওয়ার্ল্ড টি20তে চাপ কম পড়বে ব্যাটসম্যানদের ওপর, আর দলের জয়ও সহজ হবে, এমনটাই অভিমত পেসার আলামিনের। আর মেগা ইভেন্টগুলোতে মূল স্কোয়াডের সুযোগ পেলে অনুশীলনে শেখা নতুনত্বগুলো প্রয়োগ করতে চান তাসকিন আহমেদ। গেল জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজ আলামিনকে ছাড়া বাংলাদেশের বোলিং বিভাগের দুর্বলতা শেষ 2 ম্যাচে বেশ টের পেয়েছে টাইগাররা। এশিয়া কাপ ওয়ার্ল্ড টি20-র আগে যা বড় এক চিন্তার বিষয় টিম ম্যানেজমেন্টের জন্য, তবে তা তো ছিল পরীক্ষার জন্য। মূল লড়াইয়ের মঞ্চে পরীক্ষিত বোলারদের মাঠে নামানো হবে বলেই জানা গেছে। তাই পেসার আলামিনের মতে আসন্ন মেগা ইভেন্টগুলোতে নিয়ন্ত্রিত বোলিং করতে পারলে চাপ কমবে ব্যাটসম্যানদের উপর, আর তাতেই পথ বেরিয়ে আসবে বাংলাদেশের জয়। আমরা যখন বোলিং করি বা টিমের যে একটা গোল থাকে, সবারই চেষ্টা থাকে 140 বা 150-র ভিতরে রাখলে 20 ওভারের রানটা সহজে চেজেবল। লাস্ট কয়েকটা ম্যাচ জিম্বাবুয়ের সাথে অনেক ফ্ল্যাট ট্র্যাকে খেলা হয়েছে, তো অনেক কিছু ওখান থেকে শিখছি, যেটা আর কি হয়তো এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপে কাজে দেবে।
কদিন আগেও দলের প্রথম সারির বোলার ছিলেন তাসকিন। তবে মোস্তাফিজ আলামিনদের ধারাবাহিক পারফরম্যান্সের সাথে অপয়া ইনজুরির কারণে নিয়মিত একাদশে জায়গা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না দেশের এই গতি তারকা। কম্পিটিশন থাকলে হার্ডওয়ার্কের পরিমাণটা আরো বাড়ে। আর তাছাড়া সত্যি কথা বলতে সবাই যদি মনে করে থাকে যে আমি এখনই পরিপূর্ণ একটা বলার, আসলে না। আমি নিজেও এখন অনেক ইয়াং, স্পেশালি ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্ষেত্রে আমি নিজেও লার্নিং প্রসেসে আছি। তো আশা করছি যে আমি এখন অনেক হার্ডওয়ার্ক করতেছি এবং ডে বাই ডে যত খেলবো আরো বেশি শিখবো। কিভাবে আরো বেশি নিয়ন্ত্রিত বোলিং করা যায় তা নিয়ে খুলনার অনুশীলনে ছিল অনেক নতুনত্ব। চূড়ান্ত স্কোয়াডের সুযোগ পেলে সেই নতুনত্বকেই প্রয়োগ করতে চান তাসকিন। আসলে এবার একটু ডিফারেন্ট প্র্যাকটিস করানো হয়েছে আমাদেরকে, যেটা আমাদের জন্য অনেক হেল্প হচ্ছে এবং আশা করছি এই টুর্নামেন্টের আগে ইনশাল্লাহ আমরা সবাই আরো বেশি নিজেদের অ্যাকুরেসি বলেন বা যে ল্যাকিংসগুলো থাকবে সেগুলো আরো কাটিয়ে উঠবে। আপাতত ছুটিতে রয়েছেন প্রাথমিক দলের সদস্যরা। 8 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে আবারও শুরু হবে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্কুলে ভর্তি ফির জন্য নেওয়া অতিরিক্ত টাকা 7 দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর। লিখিত অভিযোগ করার আহ্বান। সম্পর্ক ছিন্ন করা পাকিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের সমাধান নয় বলছেন বিশেষজ্ঞরা। স্থায়ী সমাধানে অমীমাংসিত সব বিষয়ে আলোচনার তাগিদ। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টির পেছনে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য, মত বিশ্লেষকদের। কটাক্ষকারীদের শাস্তি নিশ্চিতে আইন করার দাবি। নাশকতার 5 মামলায় নিম্ন আদালতে মির্জা ফখরুল, আবারও পেছালো হাজিরা ও চার্জ গঠনের তারিখ। এবং যথাসময়ে শনাক্ত না হলে প্রাণঘাতী হতে পারে লেপ্টোপাইরেসিস রোগ, আরও 150 জন আক্রান্ত। ছড়াতে পারে ইঁদুর কিংবা গৃহপালিত প্রাণী থেকে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক প্রোবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।